সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি দু চারটি কথা বলতে চাই। বিশেষ করে আজকে এনসিপির একটি সমাবেশ হয়েছে এবং ঐকমত্য কমিশনের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং তার সাবজেক্ট ম্যাটার হল সংস্কার, বিচার এবং নির্বাচন। এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে। সংস্কার কিভাবে হবে, সংস্কার কোন পদ্ধতিতে হবে, কারা করবেন, কখন করবেন, কি বিষয়ে করবেন, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। বিচার, ট্রাইব্যুনালে বিচার চলমান আছে, এখনো বিচার প্রক্রিয়া স্টার্ট হয়নি, ইনভেস্টিগেশন চলমান আছে। এবং সর্বশেষ হলো নির্বাচন, জাতীয় নির্বাচন। এই তিনটি এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। প্রথমটি সংস্কার, সাথে সাথে আছে বিচার, তারপরে আছে নির্বাচন। প্রথমেই ধরি সংস্কারটি নিয়ে। বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা আর্গু করছেন যে সংস্কারের 31 দফা প্রস্তাবনা তারা 2022 সালে দিয়েছে। ফলে এখন যে সংস্কারের কথা যারা বলছেন, যেভাবে বলছেন, তার প্রকৃত প্রস্তাবে যারা দিয়েছেন তারা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং 31 দফার ভিতরে সকল সংস্কার প্রক্রিয়ায় আছে। সুতরাং তারাই সংস্কারের জনক। এটি হলো এই পক্ষ থেকে একটি আর্গুমেন্ট। তারা যখন ঐকমত্য কমিশনের সঙ্গে 3 দিন 4 দিন কথা বলেছেন, সেখানেও তারা সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। সাংবিধানিক সংস্কার থেকে শুরু করে 5টি সংস্কার প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। সেখানে আছে বিচার বিভাগীয় সংস্কার, দুর্নীতি দমন কমিশনের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, সবকিছু নিয়ে তারা কথা বলেছেন। 1 দিন নয়, 2 দিন নয়, 4 দিন পর্যন্ত কথা বলেছেন, বিস্তারিত কথা বলেছেন। জামাত ইসলামের পক্ষ থেকে একদিন কথা হয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে, আবার কথা হবে, পেন্ডিং আছে অনেক কিছুই। এনসিপির সঙ্গেও কথা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও কথা চলছে, চলমান অবস্থায় আছে। মেজর কয়েকটি বিষয় এখানে এসে ঠেকেছে। আমি আজকেও ফেসবুকে লিখেছি, স্ট্যাটাস দিয়েছিলাম। একটি বড় বিষয় এসে এখানে ঠেকেছে, সেটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। উচ্চকক্ষ থাকবে, নিম্নকক্ষ থাকবে। আরেকটি বড় বিষয় হয়েছে এখানে, পরপর 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না। আরেকটি বিষয়, যিনি দলের প্রধান থাকবেন তিনি কি সরকার প্রধান হতে পারবেন কিনা, কিংবা তিনি হাউস অব দ্য লিডার অর্থাৎ সংসদ নেতা হতে পারবেন কিনা। তারা এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে একটি কাউন্সিলের প্রস্তাব করেছেন, যে কাউন্সিলের প্রস্তাবের মধ্যে প্রাইম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার অন্যান্য জায়গায়, বিশেষ করে সাংবিধানিক পদগুলো থেকে নিয়োগ দেবেন। ওই নিয়োগের ক্ষেত্রে একটি পদ্ধতির কথা বলেছেন, এককভাবে নয়। এবং 5 বছরের টার্ম তারা প্রস্তাব করেছেন, 4 বছর। 5 বছরের টার্ম শেষ হয়ে যাওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের হাইকোর্টের বিভাগীয় জায়গায় যাবে নাকি, হাইকোর্ট বিভাগকে বিভাগে যেতে হবে কি হবে না, নাকি ঢাকায় থাকবে। এবং আরেকটি বিষয় আছে এখানে, সেটি হলো সেপারেট বিচার বিভাগীয় সচিবালয়। এবং তার সাথেও আছে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো এই যে বিচারের ক্ষেত্রে যিনি প্রধান বিচারপতি হবেন, তারা প্রস্তাব করেছেন জ্যেষ্ঠতম ব্যক্তি প্রধান বিচারপতি হবেন। কিন্তু বিএনপি বলেছে জ্যেষ্ঠ 3 জনের মধ্য থেকে একজন প্রধান বিচারপতি হবে। তাহলে এই যে মেজর বিষয়গুলোতে বিএনপি কি বলছে, মেজর বিষয়গুলোতে বিএনপি বলছেন যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান, তারা নিম্নকক্ষ চান আসন ভিত্তিক নির্বাচন, আর উচ্চকক্ষ আসন ভিত্তিক নির্বাচনে যে নিম্নকক্ষ গঠিত হবে তারই আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠিত হবে। এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই মতের সঙ্গে একমত নয়। তারপরে কে সরকার প্রধান হবে, কে দলীয় প্রধান হবে, এটি দল সিদ্ধান্ত গ্রহণ করবে। বিএনপি মতামত দিয়েছে। এনসিপি ভিন্ন কথা বলছেন।
জামাত ইসলামী এগ্রি হয়ে গেছেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, এবং এনসিসি নামে যেটি আছে, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এই প্রশ্নে বিএনপি একমত হতে পারেনি। জামাত ইসলামী একমত হয়েছে কিছুটা রিফর্ম করার সাপেক্ষে। এনসিপি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল চায়। ফলে এই যে সংস্কার প্রক্রিয়াটুকু দেয়া হচ্ছে, সংস্কারের প্রস্তাবগুলো দেয়া হচ্ছে, এখানে এসে একটা ক্রেডিট নেয়ার এক ধরনের প্রতিযোগিতা আমি দেখতে পাই, যে কে আগে দিয়েছে, কে আগে করেছে, এখন করবে না পরে করবে। এবং এই সংস্কার প্রক্রিয়াগুলোর আলোচনার পরে একটি চার্টার স্বাক্ষরিত হবে, যার নাম হবে জুলাই চার্টার। যেগুলোকে একমত হবে সেগুলোকে জুলাই চার্টার স্বাক্ষরিত হবে। জুলাই চার্টার স্বাক্ষরিত হওয়ার পর নির্বাচন অনুষ্ঠিত হবে। আচ্ছা বলুন, জুলাই চার্টারে যদি একমত পোষণ করে সবাই সবাই যদি মনে করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে দেশে, তাহলে নিম্নকক্ষ হবে একটা, উচ্চকক্ষ হবে। তাহলে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ যদি একমত পোষণ করে সবাই, চার্টারে স্বাক্ষর করে সবাই, তাহলে নতুন নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে হতে আর কি বাধা থাকে? বর্তমান সরকার পরিচালনার সবচাইতে বেশি শক্তিশালী ভিত্তি হলো ঐকমত্য। ঐকমত্যের ভিত্তিতেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কনসেনসাস, ইংরেজিতে যাকে বলে কনসেনসাস। Consensus is the basis of formation of this government, because there is no such concept of interim government in the existing constitution. The existing constitution interim government এর কোনো concept নাই। But however, on the basis of the consensus of all stakeholders, the existing government was constituted, formed as interim government. তাহলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা হলো, সেই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করার ফলে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে এই দেশ এখন চলছে। হোয়াট ইজ দি কনস্টিটিউশনাল বেসিস? The one and the only constitutional basis is the agreement and the consensus of all stakeholders. All stakeholders এগ্রি করে যদি কনস্টিটিউশনাল বেসিস না থাকা সত্ত্বেও সরকার পরিচালনা করা যায়, তাহলে অল স্টেক হোল্ডার্স একমত হলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অধীনে নতুন নির্বাচন হতে পারবে না। কেন কেন এই আর্গুমেন্ট করতে হচ্ছে যে নির্বাচন নতুন যেটা হবে এটা হবে পুরনো সিস্টেমে? তাহলে কনসেনসাসের ভিত্তি কি? কেন আমরা কনসেনসাস হতে যাব? কেন আমরা এই কথা বলছি যে নতুন নির্বাচন হওয়ার পরে যে পার্লামেন্ট গঠিত হবে, ওই পার্লামেন্টের ভিতরে যারা মেজরিটি থাকবেন তারা এসে এটাকে রেকটিফাই করবেন? এই প্রসেসে যেতে হচ্ছে কেন? তাহলে বর্তমান কনস্টিটিউশন যেটা আছে তার অধীনে আমরা যে বর্তমান গভর্নমেন্ট চলছে তা কোথায় রেকটিফাই করা হয়েছে? কোন পার্লামেন্টে রেকটিফাই হয়েছে? হাউ ইট ওয়াজ রেকটিফাইড? ফলে দিস ইজ দি মেজর ইনস্টিটিউশনাল ডিফিকাল্টিস। আমরা যে এখন বলছি, যে কথা আমরা এখন বলছি, এটি তো সঠিক না। ফলে সংস্কার প্রক্রিয়ার ঐকমত্যের সাবজেক্ট ম্যাটার যেগুলো হবে, অল পার্টি যেখানে এগ্রিড হবে, অল স্টেক হোল্ডার যেখানে এগ্রিড হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যদি এগ্রিড হয়, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই প্রশ্নে যদি এগ্রিড হয়, তারপরে একই ব্যক্তি হাউস অফ দ্য লিডার এবং পার্টির প্রধান হতে পারবে না এটাতে যদি এগ্রিড হয়, এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিলে যদি এগ্রিড হয়, বাংলাদেশের হাইকোর্ট ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য হাইকোর্ট যদি এগ্রিড হয়, এবং সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট যদি এগ্রিড হয়, তাহলে নির্বাচনের আগেই চার্টার সিস্টেমের মধ্য দিয়ে নির্বাচন, আগামী নির্বাচনকে কেন নতুন সিস্টেমে করা যাবে না? প্রয়োজন হলে গণভোট দিন, একটা গণভোটের আয়োজন করুন, করে দেখেন বাংলাদেশের মানুষ এটা এগ্রি করে কিনা। কিন্তু যদি ক্রেডিট নিতে চাই আমরা কেউ, যে আমরা যেহেতু আগে বলেছি সুতরাং এটাই হবে, জামাত ইসলামী যদি ক্রেডিট নিতে চায়, বিএনপি যদি ক্রেডিট নিতে চায়, এনসিপি যদি ক্রেডিট নিতে চায়, গণসংহতি আন্দোলন যদি ক্রেডিট নিতে চায়, কিংবা অন্যান্য রাজনৈতিক দল যদি ক্রেডিট নিতে চায়, তাহলে সেটা অবশ্যই একটি ডিসকন্টেন্টেড তৈরি করবে। এটা প্রপার নয়। বেসিক রোডম্যাপ থাকতে হবে। রোডম্যাপটা কি? আলোচনা চলছে, কিছু বিষয় একমত হবে, এবং আমার ধারণা যদি কেউ পজিটিভ পলিটিক্স করতে চায় তাদেরকে একমত হওয়া উচিত। যদি কেউ কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে চায় ইন বাংলাদেশ ফর ফিউচার জেনারেশন, they or he or she must agree with the structural changes. কাঠামোগত পরিবর্তনে এগ্রিমেন্ট আসতে হবে। কাঠামোগত পরিবর্তনগুলো সাংবিধানিক পরিবর্তন, শাসনতান্ত্রিক পরিবর্তন,
শাসনতন্ত্রে কি ধরনের পরিবর্তন আসবে, এটিকেই আমি কাঠামোগত পরিবর্তন বলছি। যেমন ধরুন, আমাদের দেশে এখন এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। এটি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হয়, তাহলে তো কাঠামোগত পরিবর্তন হলো। আমাদের দেশে এখন এনসিসি নাই, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নাই। এটি যদি পরিবর্তন হয়, তাহলে কাঠামোগত পরিবর্তন হলো। আমাদের দেশে এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ বলতে কিছু নাই। এটিতে যদি পরিবর্তন হয়, তাহলে কাঠামোগত পরিবর্তন হলো। আমাদের দেশে এখন পিআর পদ্ধতিতে ইলেকশন হবে নাকি আসন বেজ ইলেকশন হবে? এখন আসন বেজ ইলেকশন হয়। যদি আমরা বলি পিআর পদ্ধতিতে ইলেকশন হবে, কিংবা উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে হবে, নিম্নকক্ষে আসন বেজড হবে, যে পদ্ধতিতে আমরা একমত হই না কেন, এটা কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। সাংবিধানিক স্ট্রাকচারাল ডিজাইন পরিবর্তন হওয়া প্রয়োজন। এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে যদি স্ট্রাকচারাল ডিজাইন আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে হোপ অফ দ্য নিউ জেনারেশন উইল বি ফ্রাস্ট্রেটেড। The new generation is waiting to see how we can handle the new situation, new circumstances. পরিবর্তন হলো নতুনকে ধারণ করার একটা পদ্ধতি। স্ট্রাকচারাল চেঞ্জ এমন একটা বিষয়, যে বিষয়টা নতুনকে, আইডিয়াকে, থটকে, ইনোভেটিভ আইডিয়াস, থটস, ক্রিয়েটিভিটিকে ইনক্লুসিভ করার একটা পদ্ধতির নাম হলো সংস্কার। এটি যদি আমাদের ইগোর কারণে, আমি বলেছি না আপনি বলেছেন, আপনি আগে বলেছেন না আমি আগে বলেছি, নাকি আমরা আগে বলেছি, কোন পার্টি আগে বলেছে, এটার উপর স্ট্রিক্ট থাকলে দ্যাট উইল বি হিউজ ডিসকন্টেন্ট অ্যামং দি স্টেক হোল্ডার্স। ফলে আমি বলবো, আমি আপনাদেরকে আজকে এই কথাটি এই জন্য বলছি, আমি সাধারণত এরকম লাইভে কোনোদিন আসি না, কিন্তু it bleeds my heart whenever I see that the major political parties, stakeholders are creating unnecessary debate. I believe মেজর স্টেক হোল্ডারদের একটি পজিটিভ টেন্ডেন্সি থাকতে হবে, পজিটিভ টুয়ার্ডস চেঞ্জ। আমি করি আর আপনি করেন, আইডিয়াটা আপনার মাথা থেকে আসুক, আমার মাথা থেকে আসুক, কিংবা আমাদের মাথা থেকে আসুক, উই শুড অ্যাপ্রিসিয়েট নিউ ইনিশিয়েটিভস। যদি নিউ ইনিশিয়েটিভকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে না পারি, ইনোভেশনকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে না পারি, ক্রিয়েটিভিটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে না পারি, ডেমোক্রেসিকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য যদি স্ট্রাকচারাল কনস্টিটিউশনাল ডিজাইন পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু আমরা আবার গো ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হব। ফলে আমি কথাটা স্পষ্ট করে বলছি, সংস্কার, মেজর সংস্কারে একমত হোক, সকলেই একমত হোক। শুধু তাই না, লিডারশিপের ভূমিকা পালন করুন। কে কার চাইতে বেশি পজিটিভ জিনিস অ্যাকসেপ্ট করতে পারেন তার প্রতিযোগিতা করুন, রিজেক্ট করার ক্ষেত্রে নয়। রিজেক্ট করার ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা লাগে না, রিজেক্ট করার ক্ষেত্রে খুব বেশি সাহস লাগে না, রিজেক্ট করার ক্ষেত্রে খুব বেশি ব্রেভ হার্ট হতে হয় না, অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে ব্রেভ হার্ট হতে হয়, অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সাহস দেখাইতে হয়, অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে উদারতা দেখাইতে হয়। যদি নিজের বিরুদ্ধে যায় তবুও অ্যাকসেপ্ট করার যে ক্যাপাসিটি, আমি মনে করি এটা হলো সাহস। সব আইডিয়া আমার পক্ষে যাবে তা তো নয়, কিছু আইডিয়া তো আমার বিপক্ষেও যেতে পারে, কিছু কনস্টিটিউশনাল স্ট্রাকচারাল ডিজাইন আমার এগেনস্টেও হতে পারে, আমার চিন্তা চেতনার বাইরে গিয়েও হতে পারে। নতুন জেনারেশন এবং পুরান জেনারেশন, একটা চিন্তাগত তফাৎ তো থাকতে পারে, অ্যাডভান্সমেন্টের তফাৎ থাকতে পারে, এক্সপেরিয়েন্সের একটা তফাৎ তো আছেই নতুন পুরাতনের মাঝখানে। তারপরেও ইনোভেশনের ক্ষেত্রে, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন আসে, হয়, এটা আমরা দেখেছি, বাস্তব জীবনে হয়, চিন্তার প্যাটার্নগত পরিবর্তন হয়, ওয়ে অফ থিঙ্কিং এর মধ্যে একটা ডিফারেন্স থাকে। ফলে ওয়েলকাম করুন, যারা বড় পলিটিক্যাল পার্টি আছেন তারা সবাইকে ধারণ করুন। তারা কেন এই বিতর্কের মধ্যে জড়াতে হচ্ছে যে এটা আমার, এটা তোমার, এটা কে দিয়েছে, আমরা আগে দিয়েছি, তোমরা পরে দিয়েছো? এই ডিবেটের তো কোনো প্রয়োজন নাই। ইট ইজ আননেসেসারি ডিবেট। What is necessary? Necessary if you consider yourself that you are one of the biggest stakeholders. You accommodate others. বিগেস্ট হওয়ার মানে কি? বিগেস্ট যিনি থাকবেন তিনি অন্যদেরকে অ্যাকোমোডেট করবেন, বিগার যিনি থাকবেন তিনি অন্যদেরকে অ্যাকোমোডেট করবেন। এর নামই তো বিগ, বিগার এন্ড বিগেস্ট। তা না হলে সবাই তো এক কাতারে চলে আসবে। কোনো জিনিসকে রিজেক্ট করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ, সবচাইতে সহজ কাজ, কিন্তু অ্যাকসেপ্ট করাটা কঠিন কাজ। নিজের ইগোর সাথেও যদি কোনোদিন টাসল হয়ে যায়, ইগোটাকে বাদ দিয়ে সঠিকটাকে গ্রহণ করতে পারাটা খুবই কঠিন কাজ। অনেক সময় নিজের সাথে দ্বন্দ্ব লেগে যায়, নিজের আইডিয়ার সঙ্গে কনফ্লিক্ট লেগে যায়, তারপরেও নিজেরটাকে স্যাক্রিফাইস করতে পারাটা আমি মনে করি অত্যন্ত উদার, বড় মাপের মানুষের কাজ। যারা এই দেশের রাষ্ট্রনায়ক হয়েছিলেন তারা এরকম উদার প্রকৃতির লোক ছিলেন।
যারা এই দেশে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচাইতে ভালো পজিটিভ ভূমিকা পালন করেছিলেন, তাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা, চেতনা সকলকে ঘিরে ছিল। ফলে এখানে একটা বড় যে বাধাটা আমি দেখতে পাচ্ছি, বাধাটা হলো আমি তুমি আমরা, কে আগে কে পরে। নো, দ্যাট শুড নট বি দ্য অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ শুড বি দ্য কান্ট্রিতে কনস্টিটিউশনাল মেকানিজমে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনার ক্ষেত্রে আপনি যদি বিগার হন, ইউ টেক দ্য রোল। আরেকজন যদি বিগ হয়, হি শুড অলসো টেক দ্য রোল। আরেকজন যদি অ্যাজ ইউজুয়াল হয়, হি শুড পার্টিসিপেট। যদি বিগার দাবি করেন তাহলে অ্যাকোমোডেট করতে পারছেন না কেন? যদি বিগারই মনে করেন তাহলে এক্সক্লুসিভ হচ্ছেন কেন? ইনক্লুসিভ হবেন না কেন? ইনক্লুসিভ হয়। ফলে যে সিচুয়েশনের মধ্য দিয়ে এই জাতি গিয়েছে 5ই আগস্টের আগে, দ্যাট ওয়াজ এ ট্রমাটিক সিচুয়েশন। আফটার ট্রমা, now this is something normal. In this normal situation, take the lead. Be in the front. Not to create debate, unnecessary debate. কে আগে কে পরে, কে বলেছে, কে পরে বলেছে, আমরা এটার জনক, তোমরা এটার জনক না। Students have been fighting for quite a long period of time. Everybody fought. সকল পলিটিক্যাল পার্টি ফাইট করেছে, স্টুডেন্টরা করেছে, সকল দল করেছে, বিএনপি করেছে, জামাত ইসলামী করেছে, অন্যান্য দলগুলো করেছে, হেফাজত করেছে, ইসলাম জমিয়ত উলামা ইসলাম করেছে, জমিয়ত করেছে, অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলগুলো করেছে। এভরিবডি কোহেটেডলি, একেবারে কনক্লুসিভলি এই ফাইট করেছে তারা। ফলে এখন এসে সংস্কারের প্রশ্নে try to find creative ideas and thoughts, sacrifice, come to a conclusion, and next general election organize করেন এরকম একটা কনক্লুসিভ নিউ স্ট্রাকচারাল ডিজাইনের অধীনে। অতীতেরটা নয়। অতীতেরটা যদি সেই নেক্সট জেনারেল ইলেকশন আয়োজন হয় তাহলে কি লাভ হলো? What is the fruit of this change? What is the denominator? And what is the practical impact of the change? Huge change happened. ফলে this is a golden opportunity for each and everyone, বিশেষ করে the bigger political parties, to take the role, to redefine themselves and come up with acceptable conclusions to all. ফলে যে সংস্কার, বিচার is also necessary. It is under process. Investigation is going on. The tribunal is working hard. Definitely they have collected credible evidences, and under the credible evidences they have collected, they are working day and night. There are some procedural complexities. Without the due process, যদি বিচার করাও হয়, question will raise. Therefore they are taking very meticulous steps. Many of the cases, investigations have been done. ফলে বিচার is going on. It's coming forward. At the same time, সংস্কার প্রক্রিয়াটাতে ঐকমত্য পোষণ করে, মেজর বিষয়গুলোকে একমত পোষণ করে নিউ ফ্রেশ স্টার্ট করা প্রয়োজন। নতুন যে ইলেকশন হবে, আমি মনে করি না এটা পুরাতন সিস্টেমে হওয়া উচিত। নতুন ইলেকশন হওয়া উচিত আন্ডার এ নিউ স্ট্রাকচারাল ডিজাইন। পার্লামেন্ট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, ঠিক আছে, উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রপোজাল বিএনপি দিয়েছে 2022 সালে। All are accepting it. If everybody accepts it, where is the bar to hold the election under this system? ঐকমত্যই তো গভর্নমেন্টের বেসিস। সো কনস্টিটিউশনের বেসিস কি হবে? এগ্রিমেন্ট, কনসেনসাস, ঐকমত্য সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। যদি কনসেনসাস হয় অল স্টেক হোল্ডারদের মধ্যে, অল পলিটিক্যাল পার্টিসদের মধ্যে, অল সিভিল সোসাইটিদের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে, গভর্নমেন্টের মধ্যে, তাহলে দ্যাট উড বি এ মেজর অ্যাডভান্সমেন্ট। আই হোপ আমরা সংস্কার, বিচার আর সর্বশেষ ইলেকশন, এগুলোর ব্যাপারে আননেসেসারি কনফিউশন ক্রিয়েট করব না। পজিটিভ মাইন্ড নিয়ে যদি কেউ ভূমিকা এখানে রাখে, কান্ট্রি উইল রিমেম্বার হিম অর দ্যাট। আর নেগেটিভ মাইন্ড নিয়ে যদি কেউ ভূমিকা রাখে, ইতিহাস কিন্তু ভালোভাবে এটা নিবে না। But this is a golden opportunity. We should bring such an innovative thoughts and ideas that the new generation, বিশেষ করে generation Z, so that they can understand that their sacrifice have been given proper importance. Unless and until we can give their sacrifice proper attention, the new generation will be frustrated. We need to accommodate them. We need to bring them together. We need to convince them and come forward. Only then it is possible, it is desirable, it is agreeable,
and it is achievable. And this achievement, we should not frustrate this achievement based on our own whims and arbitrary exercise of argument. আরবিটারি এক্সারসাইজ অফ আর্গুমেন্ট যদি আমরা এখানে করি, কার শক্তি বেশি, কার জনসমর্থন বেশি, কার কম, কার মাঝখানে আছে, কার অতীত বেশি ছিল, কার বর্তমানে বেশি আছে, কে মেজর স্টেক হোল্ডার, কে মাইনর স্টেক হোল্ডার, নো, দ্যাট ওয়াজ নট আওয়ার আর্গুমেন্ট ডিউরিং 5th August. Argument is we need to restructure and reform the state. So this is the opportunity to reform the state, reform it. Hold election under the new reformed system and try the perpetrators as per law, maintaining due process. যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছে এভাবে বিচার করা যাবে না, বিচারের প্রসেস আছে, বিচারের আইন কানুন অ্যাপ্লাই করে করতে হবে, ডিউ প্রসেসে করতে হবে, অপরচুনিটি দিতে হবে। একজন মানুষকে আপনি বিচার করবেন, তাকে ক্রস এক্সামিনেশন সুযোগ দিবেন না, অবশ্যই দিতে হবে। যেন তেন ভাবে তার বিচার করা যাবে না, বিচার মাস্ট বি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। হ্যাঁ, কোন বিচারের সঙ্গে আমার আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু বিচার যদি আমার বিরুদ্ধেও যায়, ইভেন আমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাও, তাও নিয়ে বিচার করতে হবে। এটাই কোরআনের মেসেজ, এটাই বর্তমান জুডিশিয়াল সিস্টেমের মেসেজ। এই জন্য বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3টি কনসেপ্ট নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্বে ভোগা উচিত না। সংস্কার হতেই হবে, বিচারও হতে হবে, নির্বাচনও হতে হবে, কোনোটা কারোতেই কন্ট্রাডিক্টেড না। কিন্তু সংস্কার করে নির্বাচন যদি করেন, সংস্কার করার যে সমস্ত আইটেমের সঙ্গে একমত হবে, তার উপর ভিত্তি করে যদি নতুন নির্বাচন আয়োজন হয়, স্ট্রাকচারাল ডিজাইন চেঞ্জ হয়, রাষ্ট্র কাঠামোর স্ট্রাকচারাল ডিজাইন, কনস্টিটিউশনাল স্ট্রাকচারাল ডিজাইন, এটা করা ঠিক হবে না। ইলেকশন হবে, ইলেকশনের পরে এসে কনস্টিটিউশনাল চেঞ্জ করবে, নো, ইটস নট এট অল নেসেসারি। ইফ ইট ইজ কনসেনসাস, আপনি চেঞ্জ করতে পারেন এবং নতুন সিস্টেমে ইলেকশন হোল্ড করতে পারেন। আশা করি সকলেই পজিটিভ টেন্ডেন্সি দেখাবেন, নেগেটিভ টেন্ডেন্সি নয়। নেগেটিভ টেন্ডেন্সি উইল প্রুভ a person's negativity. A positive tendency will show how eager we are. এবং এই সিচুয়েশনে পজিটিভ টেন্ডেন্সি দেখাতে পারলেই নতুন জেনারেশনের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা হবে। আর যদি আমরা নেগেটিভ টেন্ডেন্সি দেখাই, তাহলে নতুন জেনারেশনের প্রতি আমাদের অসম্মান প্রদর্শন করা হবে। এটি সঠিক হবে না। আশা করি সকলেই ভালো থাকবেন। অনেকদিন আমি কোনোদিনই আসলে এই লাইভে এসে এই সমস্ত কথা বলিনি, ফলে আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আশা করি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।